প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তথ্য উপাত্ত অধ্যায়ের অনুশীলনীর যে 20 নম্বর সৃজনশীলটা রয়েছে এটা আজকে সলভ করছি। তো তোমরা অনেকে ভাবতে পারো যে হঠাৎ করে কেন 20 নম্বর আসলো। আসলে আমরা বিগত বছরে আসলে এই 19 নম্বর পর্যন্ত করে ফেলেছিলাম। যারা দেখোনি, আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আমরা সেগুলো আর নতুন করে করবো না, সেগুলো আসলে আমরা অনেকগুলো ভিউ পেয়েছি। তো যাই হোক, 20 নম্বর অঙ্কটা এখানে একটা ছক দেওয়া আছে। এখানে ক নম্বরে চাওয়া হয়েছে এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো তোমরা নিশ্চয়ই জানো যে মধ্যক বের করতে গেলে আগে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হয়। তো আমরা সেটা আগে করছি। 20-এর ক। তো সাধারণত ছোট থেকে বড় সাজালে বেশি স্ট্যান্ডার্ড হয়। আমরা এখন বলবো যে উপাত্তগুলো উপাত্তগুলো ছোট থেকে বড়কে বলা হয় ঊর্ধ্বক্রম। তো মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এটা দীর্ঘ। ওকে। তো ঊর্ধ্বক্রমে সাজালে যেটা হবে 3, 4, 5 ছোট থেকে বড়, 3, 4, 5, তারপর 7, তারপর 8, তারপর 9। তারপর এখানে আমাদের গুণে দেখতে হবে যে কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6। তো যতটা আছে এটাকে আমরা বলি হচ্ছে n। তো আমরা এখানে লিখবো, এখানে n সমান 6। তো এটা জোড় না বেজোড় তার উপরে কিন্তু দুইটা সূত্র আছে, বেজোড়ের একটা সূত্র, জোড়ের আলাদা একটা সূত্র। তো এখানে আমরা আগে বলবো যা জোড় সংখ্যা। আসলে এমসিকিউ করার জন্য আমরা তাড়াতাড়ি পদ্ধতিগুলো শিখিয়েছি। এখানে যখন 6টা হবে তখন দেখো দুই পাশে সমানভাবে ঢেকে নিতে হবে। এই যে এই পাশে দুইটা ঢাকো আর এই পাশে দুইটা ঢাকো, মাঝখানে যেন দুটো থাকে, এই দুটোর গড় করতে হয়, অর্থাৎ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু আসলে যেহেতু এটা সৃজনশীলে আসছে, আমাদের একটু করে দেখাতে হবে। তো এন এর মান যখন জোড় সংখ্যা হয় তখন দেখো মধ্যকের সূত্রটা হচ্ছে এটা। আমরা বিজোড়েরটা একটু পরে দেখাই। n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, এই পুরোটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হয়। এটাই হচ্ছে সূত্র। তো n এর জায়গায় আমরা এখন 6 বসাবো, তাহলে 6/2 তম পদ যোগ, এখানেও দেখো 6/2, 6/2 যোগ 1 তম পদ ভাগ নিচের 2। তো এটা ভাগ করে হচ্ছে কত, 3। তাহলে 3 তম পদ, আর এটা এর চেয়ে সবসময় 1 বেশি হবে। এটা ভাগ করে দেখো 3 হয়, 3 যোগ 1 তাহলে 4, তাহলে যোগ 4 তম পদ ভাগ 2। অনেকে এই জায়গায় যে ভুলটা করে, 4 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে, এটা হবে না। এই তম পদ মানে হচ্ছে আমরা যে লাইনটা সাজিয়ে লিখেছি এখান থেকে তৃতীয় আর চতুর্থ পদটা বসাতে হবে। অর্থাৎ এই যে 1, 2, 3, এই যে চতুর্থ 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1, 2, 3, এই যে 3 আর 4, এই এই 3, 4 তম পদ দুটো আমাদের বসাতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখবো 5 যোগ চতুর্থ পদ ছিল 7/2। এখানে কিন্তু আর তম পদটা লেখা যাবে না। তো এটা 7, 5, 12, কখনো দশমিকও আসতে পারে, যেটাই আসবে সেটাই উত্তর। এটা ভাগ করলে হচ্ছে 6। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে উপাত্তগুলো ছিল তার মধ্যক। আমরা সরাসরি দেখো এই দুটো যদি এই যে দুই পাশে দুইটা করে সমানভাবে ঢেকে এই দুটো আমরা গড় অর্থাৎ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এমসিকিউ এ কিন্তু আমরা তাড়াতাড়ি উত্তরটা পেয়ে যাবো। তো যদি ধরো যে মোট 12টা আছে, তাহলে আমার মাঝখানে দুইটা রাখতে গেলে 12টার ক্ষেত্রে আহ মোট ধরো যে 12টা আছে, 12টা। হ্যাঁ, তাহলে আমি দুই পাশে 5টা করে, এই পাশ থেকে 5টা, এই পাশ থেকে 5টা ঢেকে নেব। 5, 5, 10, আর মাঝখানে দেখো দুইটা থাকবে, সেই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো বিজোড়ের কথা বলি, এখানে যদি 5 আসতো, যে কোনো বিজোড় সংখ্যা আসতো, ধরো 5 আসছে, তখন আমরা বলতাম যা একটি বিজোড় সংখ্যা। তো বিজোড়ের মধ্যকের সূত্র কিন্তু খুবই সহজ। তখন আমরা বলতাম যে মধ্যক সমান n+1/2 তম পদ, এই এতটুকু সূত্র। তারপর n এর জায়গায় আমরা 5 বসাতাম, 5 যোগ 1 ভাগ 2 তম পদ, তাহলে কত, 5 রেখে 6, 6/2, তাহলে 3 তম পদ। তারপরে আমরা যে লাইনটা সাজাবো সেখান থেকে তৃতীয় পদটাই আমাদের মধ্যক হবে। এইভাবে বের করতে হয়। তো এটা ছিল আমাদের ক নাম্বার কোশ্চেন। এবার আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে গড়। এই এই সারণী থেকে আমাদের গড় বের করতে বলা হয়েছে। তো আমরা গড়ের অনেকগুলো অঙ্ক আসলে করেছি। তো এটা আমাদের প্রথমত হচ্ছে যে কলাম করে আগে তুলে নিতে হবে।
আমরা সফটটা করে ফেলি। প্রথমে হচ্ছে যে শ্রেণী ব্যাপ্তিটা আছে সেই ঘরটা থাকবে শ্রেণী ব্যাপ্তি। এরপরে শ্রেণীর মধ্যমান একটা কলাম দরকার হবে, সরাসরি সংক্ষেপে মধ্যমান লিখতে পারো, অথবা শ্রেণীর মধ্যমান, যেটাকে xi দিয়ে প্রকাশ করা হয়, আইটা ছোট করে নিচে লিখতে হয় এই। আচ্ছা, তারপরে থাকবে গণসংখ্যা। গণসংখ্যাটা তোমরা এইভাবেও লিখতে পারো, সমস্যা না। মধ্যমানটা যদি থার্ড কলামে দাও, গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ করা হয়, গণসংখ্যা। আর এইটা হচ্ছে fi xi, অর্থাৎ এই fi আর xi এই দুটো গুণ করে এই লাইনে নিয়ে আসতে হবে। তো শ্রেণী ব্যাপ্তিগুলো এখানে দেখো দেওয়া আছে হচ্ছে 20 থেকে 29, এইভাবে আমাদের আগে তুলে নিতে হবে। 20 থেকে 29 এটা একটা শ্রেণী। তারপর হচ্ছে 30 থেকে 39, 30 থেকে 39। তারপরের শ্রেণী 40 থেকে 49, 40 থেকে 49। এরপর আছে 50 থেকে 59। তারপর আছে 60 থেকে 69, 60 থেকে 69। ওকে, আমরা গণসংখ্যাগুলো এখন তুলে ফেলি। গণসংখ্যা দেওয়া আছে 10, তারপরে 6, তারপরে দেওয়া আছে 18, এরপর 12, তারপর আছে 8। আর এটাকে টোটাল করলে এটাকে বলা হয় এন। তো এটা যোগ করে দিতে হবে। 8 আর 2 10, 10 আর 8 18, 19 20 21 22 23 24, 4 হাতে 2, 2 এর 3 4 5 54। এটা হচ্ছে আমাদের এন এর মান, এটা আমাদের সূত্রে প্রয়োজন হবে। আর মধ্যমান বের করার যে সিস্টেম সেটা হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে। সো এই দুটো যোগ করে আসছে দেখো 9, আর 2 এর 2 এর 4, 49। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে হবে, তোমরা ক্যালকুলেটরে করবে, 2 দুগুণে 4, 9, 4 দুগুণে 8, একটা দশমিক দিলে এখানে 24.5, 24.5। আর একটা করলে বারবার কিন্তু ওইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ এইভাবে না করলেও হয়, এটা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তিটা দেখতে হয় কত। তো এখানে দুই রকম কথা আছে, একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, একটা অবিচ্ছিন্ন। যখন যে সংখ্যা দিয়ে শেষ হয় পরেরটা দিয়ে শুরু হয়, এটাকে আমরা বলি বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্নর ক্ষেত্রে কিন্তু এই 20 হাতের এই জায়গায় ধরতে হবে। 20 21 22 23 24 25 26 27 28 29, অর্থাৎ 10 এর শ্রেণী ব্যাপ্তি আছে। অথবা তোমরা এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করতে হবে। আর যখন তোমরা দেখবে যে এখানে যে সংখ্যা দিয়ে শেষ হলো সেই সংখ্যা দিয়ে শুরু হলো, তখন কিন্তু হচ্ছে যে ন্যাচারালি এটা থেকে এটা বিয়োগ করলে যত আসবে সেটাই হবে শ্রেণীব্যাপ্তি। সেটাকে আমরা বলি অবিচ্ছিন্ন। যেটা আমরা আয়তলেখ করতে গেলেও গ নম্বরে আমাদের কিন্তু এই বিষয়টা প্রয়োজন হবে। তো যখন হচ্ছে যে বিচ্ছিন্ন থাকে, আয়তলেখ করতে গেলে সেটাকে অবিচ্ছিন্ন করে নিতে হয়, এটা কিন্তু বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তো এক্ষেত্রে যদি বলা হয় শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি কত, তাহলে এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে 1 যোগ করতে হয়। দেখো এটা বিয়োগ করে 9 আসে, তার সাথে 1 যোগ করলে 10 হয়। তো এই এই এটার সাথে আমরা যদি 10 10 করে যোগ করে যাই, তাহলে কিন্তু আর বারবার এই যে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আবার যোগ করে 2 দিয়ে ভাগ, এই কাজটা করতে হবে না, কারণ সময়টা কম লাগবে। তো এই 24-এর সাথে আমি যদি 10 যোগ করি, 0.5টা থাকবেই, তাহলে 34.5। আবার এর সাথে যদি 10 যোগ করো তাহলে 44.5। আবার এর সাথে যদি 10 যোগ করো তাহলে 54.5। আবার এর সাথে যদি 10 যোগ করো তাহলে হচ্ছে 64.5। এইভাবে দ্রুত বের করা যাবে। আচ্ছা, এবার দেখো এই যে এফআই আর এক্সআই এই দুটো গুণ করে আমাদের এই জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ এই দুটো গুণ করে তোমরা ক্যালকুলেটরে করে নেবে, এটা আসবে 245। তারপর এই দুটো গুণ করে আসবে 207। 5 6 30 শূন্য, হাতে 3, 4 6 24 25 26 27 7 হাতে 2, 3 4 12 13 14, 3 6 18 19 20। হ্যাঁ, ঠিক আছে, দশমিকটা উঠে যায়। তারপর এই দুটো গুণ করলে এটা হবে 801। এই দুটো গুণ করে আসবে 654। তারপর এই দুটো গুণ করে আসবে হচ্ছে 516। এবার এইটার আমাদের একটা সমষ্টি বের করতে হবে। এটাকে তোমরা হচ্ছে সামেশন চিহ্ন জানো, এইভাবে দিতে হয়, এইভাবে দিয়ে লিখতে পারো, এটা হচ্ছে সমষ্টি এফআই এক্সআই। তো এটা আমরা আগে যোগ করে রেখেছি, এটা যোগ করলে আসছে 2423। এখন আমরা দেখো গড়ের সূত্র লিখে গড়টা বের করে ফেলবো। তাহলে গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়, উপরে মাথায় এরকম একটা মাত্রা দিতে হয়। তো সূত্রটা হচ্ছে যে সামেশন, যদি এটা লিখতে না চাও তাহলে সরাসরি এইভাবে লিখতে পারো যে এফআই এক্সআই এর সমষ্টি, বইয়ের উদাহরণের মধ্যে এইভাবে আছে, ভাগ হচ্ছে মোট গণ সংখ্যা। কারণ এইখানে এই চিহ্নটা যদি দাও তাহলে নিচে আবার এরকম একটা সাইন দিতে হয়,
যে i=1 থেকে n এই জায়গাটা। তো এটা যদি ঝামেলা মনে করো তাহলে এইভাবে করতে পারো। মোট গণসংখ্যা হচ্ছে এটা, আর fi এর সমষ্টি হচ্ছে 2423। তো এই হলো 2423 ভাগ হচ্ছে আমাদের মোট গণসংখ্যা ছিল 54। তো এইটা তোমরা দশমিকের যেহেতু ভাগ দিলে আসলে দশমিকে চলে আসবে। তো দশমিকের একটা ক্যালকুলেশন আছে, তোমরা জানো যে ঘরটা যদি মিলে না যায় তাহলে কিছু কাজ করতে হয় দশমিকের পর। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে দুইটা ঘর লিখি, কিন্তু তৃতীয় ঘরটা দেখে আমাদের একটা ডিসিশন নিতে হবে। আমরা সেই কাজটা তোমাদের একটু করে দেখাচ্ছি। তো প্রথমত এটা যদি ক্যালকুলেটরে আমরা ভাগ দিই, 2423 ভাগ হচ্ছে 54। তো এই দেখো দশমিকের পর অনেকগুলো ঘর আসছে, সেক্ষেত্রে আমরা দুই ঘর লিখলে এই তৃতীয় ঘরটা দেখবো। এই তৃতীয় ঘরটা যদি 5 থেকে 9 মধ্যে কোনো একটা অঙ্ক হয়, তাহলে তার পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে দিতে হয়। তো এটা যেহেতু 0 আসছে, তাহলে আমরা এই যে 87 এই পর্যন্তই রাখবো, কিন্তু প্রায় লিখে দিতে হয়। 1 যোগ করলেও প্রায় দিতে হয়, না করলেও প্রায়। তাহলে 44.87 এখানে আমরা লিখে দেবো প্রায়। তো এটাই কিন্তু আমাদের গড়ের অ্যান্সার হয়ে গেল। তো খ নাম্বারটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার গ নাম্বারে কিন্তু আমাদের আয়তলেখ চেয়েছে। আয়তলেখ আমরা অনেকবার আসলে অনুশীলনীতে করেছি। আমরা আসলে উদাহরণের কিছু অঙ্ক পরবর্তীতে শেষ করব এই 21 নাম্বারটা শেষ করার পরে। তো গ নাম্বারে হচ্ছে আয়তলেখ। এই আয়তলেখের জন্য যেটা আমরা বললাম যে এটা আসলে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ছিল, এটাকে অবিচ্ছিন্ন করে নিয়ে তারপর আয়তলেখ আনতে হয়, এটা আয়তলেখের নিয়ম। তো আমরা ঘরটা করে ফেলি। প্রথমে হচ্ছে শ্রেণী ব্যক্তি, এখানে আমরা লিখবো অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। আর এইখানে আমাদের দরকার হবে গণ সংখ্যা। ওকে, তাহলে শ্রেণী ব্যক্তি আমাদের ছিল 20 থেকে 29, এরপর ছিল 30 থেকে 39, তারপর 40 থেকে 49, তারপর 50 থেকে 59, আর 60 থেকে 69। এবার গণসংখ্যাগুলো আমরা বসাই। 10, 6, 18, 10, 6, 18, 12, 8। এখানে আর টোটালটা প্রয়োজন হয় না। এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বিষয়টা হচ্ছে যে যদি এমন হয়, উদাহরণে একটা অঙ্ক আছে যে যে সংখ্যা দিয়ে শেষ হলো যদি এটা দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু এই ঘরটা আমাদের করতে হয় না, শুধুমাত্র এই দুটো কলম দিয়ে আমাদের আয়তলেখ হয়ে যায়। আর যখন এইভাবে থাকে যে যে সংখ্যা দিয়ে শেষ হলো পরের সংখ্যা দিয়ে শুরু হলো, এটাকে আমরা বলি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তো আয়তলেখ করার সময় এটাকে অবিচ্ছিন্ন করতে হয়। তো অবিচ্ছিন্ন করার সিস্টেমটা খুবই সহজ, যে এই প্রথম যে সংখ্যাটা আছে এটা থেকে 0.5 মানে 0.5 বিয়োগ দেবে, আর এর সাথে 0.5 যোগ করবে। তাহলে 20 থেকে দেখো 0.5 বিয়োগ দিলে এটা আসবে হচ্ছে 19.5, আর এর সাথে যদি আমরা 0.5 যোগ করি 0.5, তাহলে 29.5। তো এটাও দেখো বারবার করার প্রয়োজন হয় না, যে আবারও এখানে 0.5 বিয়োগ, এখানে 0.5 যোগ। এর চেয়ে আমরা 10 শ্রেণী ব্যক্তি ছিল, এদিকেও যদি 10-10 করে যোগ করি, এদিকেও 10-10 করে যোগ করি, তাহলে কিন্তু আমরা দ্রুত পেয়ে যাবো। তো দেখো 19 আর 10 যোগ করলে হবে 29, সাথে 0.5 থেকে যাবে। তারপরে 29-এর সাথে আমরা যদি আবারও 10 যোগ করি, মানে শ্রেণী ব্যবধান যত তত করে যোগ করতে হয়, তাহলে এটা হবে 39.5। এর সাথে যদি আবারও 10 যোগ করি তাহলে হবে 49.5। এর সাথে যদি 10 যোগ করি তাহলে 59.5। এই দিকটাও আমরা 10-10 করে যোগ করে আসবো। তো 29-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হবে 39.5। এর সাথে যদি 10 যোগ করি তাহলে 49.5। এর সাথে যদি 10 যোগ করো তাহলে হবে 59.5। আর এর সাথে যদি 10 যোগ করো তাহলে হবে 69.5। এখন দেখো কিভাবে অবিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে যেটা শেষ হলো দেখো ওটা দিয়ে শুরু হলো, আবার যেটা শেষ হলো ওটা দিয়ে শুরু হলো, এই চলে আসছে অবিচ্ছিন্ন। তো এখন আমরা হচ্ছে যে লেখ পেপার নিয়ে এই আয়তলেখটা সম্পন্ন করব। তো আমি আসলে কলম দিয়ে করছি, তোমাদের এটা পেন্সিল দিয়ে করতে হবে। কলম দিয়ে আসলে ভিডিওতে ভালো দেখার জন্য জাস্ট করা হচ্ছে। এটা আমরা দুইটা অক্ষ আগে এঁকে নেব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ধরো আমি এটা এক্স অক্ষ নিলাম, এটা একটা এল প্যাটার্ন করতে হয়, এইখান থেকে বা আরো নিচে। এইটা আমি এক্স অক্ষ হিসেবে নিলাম। তো এই পাশটা তীর চিহ্ন দিয়ে এখানে এক্স লিখে দেবো, আর এটা হচ্ছে আমাদের ও মূলবিন্দু।
আর ওয়াই অক্ষটা হচ্ছে এরকম উলম্ব অক্ষ, উপরের দিকে থাকবে। এটা দাগটা আসলে বসেনি, একটু ভালো করে দিই। এটা হলো আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষটা হচ্ছে এইখানে আমরা ওয়াই লিখে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই এক্স অক্ষে আমাদের থাকবে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, আর ওয়াই অক্ষে আমাদের বসাতে হবে গণ সংখ্যা। তো এইখানে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে। এখানে 18 ছিল। তো আমরা দেখো এখানে, এই যে এখানে কিন্তু 5টা ছোট ছোট ঘর আছে, 1 2 3 4 5। তাহলে এখানে আমরা লিখবো 5, তারপরে 10, তারপরে 15। ঘর একটু বড় করে নেওয়া যায়, অনেকের ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়, জন্য আমরা ঘরটা বেশি বড় করলাম না। 5 10 15 20 এর মধ্যে কিন্তু আমাদের হয়ে যাবে, যেহেতু 18 আছে। তারপরে এখানে প্রথম হচ্ছে যে 5টা ঘর এইভাবে ভেঙে দিতে হয়, এইখান থেকে স্টার্ট হবে। তো কি স্টার্ট হবে আমাদের, যে অবিচ্ছিন্ন যে শ্রেণী ব্যাপ্তি আমরা করেছিলাম, দেখো এই যে এই শ্রেণী তোমাদের বসাতে হবে হচ্ছে এই যে এগুলো, শেষে গিয়ে এটা বসাবে। তো প্রথমে দেখো 19.5, এটা আসলে এইদিকে জায়গা না হলে এইরকম করে লিখতে পারো 19.5। তারপরে এই 5 ঘর পরে যেটা ছিল সেটা হচ্ছে 29.5, 29.5। তারপর এইখানে লিখতে হবে এটা 39.5। তারপর এইখানে লিখতে হবে 49.5, 49.5। তারপরে এইখানে হবে 59.5, আর শেষে গিয়ে কিন্তু এইটা বসাতে হবে 69.5, 69.5। এবার এইখানে আমরা কিছু পিলার তুলবো। দেখো এই যে এই শ্রেণীতে এখানে গণসংখ্যা দেওয়া আছে 10, তার মানে এই যে 19.5 থেকে 29.5, এটা 10-এর লেভেল পর্যন্ত এই যে 10 লেখা আছে, এখানে জাস্ট এখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা দিয়ে এটা তোমরা স্কেল দিয়ে যোগ করে দিবে। এর পরের গণসংখ্যাটা দেখো 6, এটা এই এই পিলার থেকে উঠবে। হ্যাঁ, অর্থাৎ 6 মানে হচ্ছে এই যে 5 আর 1, তো এইটা এই দিকে ধাক্কা দিতে হবে। তারপরের গণসংখ্যাটা আছে হচ্ছে 18, তাহলে এই যে এই পিলার থেকে উঠবে 18 পর্যন্ত। তাহলে এই যে 15 16 17 18, এই এইটা নিচের দিকে এই পর্যন্ত যোগ করে দাও, এইটা যোগ করে দিলেই হয়ে যাবে 18। তারপর আছে 12, তাহলে 12 দেখো 10 11 12, এইখানে এই 12। এরপর আছে 8, শেষ শ্রেণীতে আছে 8, তাহলে 5 6 7 8, এটা। তারপরে এইভাবে তোমরা কালার করে দিতে পারো। এটা কিন্তু হয়ে গেল, এটা জাস্ট এখানে স্টাপলার করে অ্যাটাচ করে দেবে। আর এখানে একটু লেখার ভাষা আছে, সেই লেখাটা একটু লিখতে হবে আসলে। এটা যে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের, মানে প্রতিটা বাহুকে আমরা দেখো কত একক করে ধরেছি সেটা লিখতে হবে। যেমন আমি এইখান থেকে এখানে ঘর আছে কিন্তু ছোট ছোট 5টা, যে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য এগুলো। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আসছে কিন্তু আসলে 10, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 10 ছিল। তুমি যদি ক্যালকুলেটারে এটা থেকে এটা বিয়োগ করো, বা যে কোনো এটা থেকে এটা বিয়োগ করো, 10 আসবে। তাহলে প্রতিটা ছোট ছোট ঘর কিন্তু তাদের 2 করে আছে। তাহলে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর, যদি 5-এর শ্রেণী ব্যবধান হয় তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য 1 একক হবে। হ্যাঁ, প্রতি বাহুর দৈর্ঘ্যকে বাংলায় লিখি 2 একক ধরে অবিচ্ছিন্ন, মানে এক্স অক্ষে আমরা কি বসিয়েছিলাম, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, এবং ওয়াই অক্ষের ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে, প্রতি বাহুর দৈর্ঘ্যকে, এখানে কিন্তু আমরা 1 একক ধরেছিলাম। দেখো এই যে 1-এর জন্য 1, হ্যাঁ, এই যে এখানে 5টা ঘর আছে 5 লিখেছি, আবার 5টা ঘরে 10, তার মানে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে গণ সংখ্যা বসিয়ে
আয়তলেখ আঁকা হলো। আর ওই যে দেখো শূন্য থেকে আমরা যে ভাঙা চিহ্নটা দিয়েছি সেটাও কিন্তু এখানে একটু লিখে দিতে হয়, যে মূলবিন্দু শূন্য থেকে কত পর্যন্ত, এখানে যে 19.5 ছিল এই কথাটা, শূন্য থেকে 19.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে, এটার বিষয়টা হচ্ছে যে তার আগের ঘরগুলো বিদ্যমান আছে এরকম একটা বোঝাতে হয়। ভাঙ্গা চিহ্ন দিয়ে, কারণ জিরোর পরে হঠাৎ করে দেখো একবারে 19.5 চলে আসছে। হ্যাঁ, ভাঙ্গা চিহ্ন দিয়ে তার আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হলো। এই হচ্ছে আমাদের আয়তলেখের কাজ। তো এইটা আমাদের আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।